প্রথমে আমি শুরু করি আমাদের উঠোনের যে আমাদের উঠতির ঘটনাটা কি। সেই ঘটনার মধ্যে আমরা দেখেছি যে অনেক প্রতিকূল অবস্থা, যেটা যুদ্ধ পরবর্তীকালের বিশৃঙ্খলা, প্রাকৃতিক দুর্যোগ, দুর্ভিক্ষ এবং ব্যাপক হতাশা, এগুলি থাকা সত্ত্বেও আমাদের কিছু ট্রান্সফরমেশন, রূপান্তর ঘটেছে। মাথাপিছু আয় বেড়েছে, পভার্টি ইনসিডেন্স কমেছে, মানব উন্নয়ন ছড়িয়েছে, বাণিজ্য এবং উৎপাদনের কাঠামো বদলেছে। এখন এগুলোকে আমরা কিভাবে মূল্যায়ন করব? এটাকে কি আমরা বলবো যে একটা ওভার অ্যাচিভমেন্ট ছিল, নাকি ব্যর্থ হওয়ার ব্যর্থতা ছিল, নাকি এটা মিডিওক্রিটি পার এক্সেলেন্স ছিল? সেইটা বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে আসলে ঘটনাটা কি ঘটেছিল। এবং সেখানে প্রথমে বলতে হয় যে এই যে আমাদের উঠান, যেটা আমরা উঠেছি, সেইটা একটা কনফ্লুয়েন্স অফ কালেকটিভ এবং ইন্ডিভিজুয়াল এফোর্টসের কারণে আমরা উঠেছি। সেখানে আমরা প্রফেসর রিজওয়ানুল ইসলামের যেই বক্তব্যটা শুনলাম, যে বাংলাদেশ অর্থনীতিতে একটা শ্রমনিবিড় সম্প্রসারণ ঘটেছে, যেটা কৃষিতে ঘটেছে, সেটা শিল্প খাতে ঘটেছে, এবং এর কারণে কর্মসংস্থানের প্রবৃদ্ধি, শ্রম উৎপাদনশীলতার প্রবৃদ্ধি এবং কম হলেও প্রকৃত মজুরির প্রবৃদ্ধি একই পথে হেঁটেছে। সবসময় না, কিন্তু একই পথে হেঁটেছে। এর সাথে যোগ হয়েছে বাইরে কর্মসংস্থানের সুযোগগুলো। এখন প্রশ্ন হলো, এগুলো কিভাবে সম্ভব হলো? সেখানে আমরা আক্তার মাহমুদের বক্তব্য শুনলাম। উনি ইনক্রিমেন্টাল সিনার্জিস্টিক ইনোভেশনের কথা বলেছেন, যেগুলো কৃষি খাতে, শিল্প খাতে, অবকাঠামো খাতে এবং বাণিজ্য খাতে বিভিন্ন রকমের সংস্কারের মাধ্যমে ঘটেছে। এবং এগুলোর ব্যাপকতা, যেগুলো সিনার্জির কথা বলেছে, সেখানে একটা বড় সহায়ক ভূমিকা পালন করেছে আমাদের পপুলেশনের ঘনত্ব, পপুলেশন ডেন্সিটি বেশি হওয়ার কারণে। এবং এই সিনার্জিগুলো বারবার প্লে আউট করেছে, যেটাকে আক্তার মাহমুদ বলেছেন, দেখে মনে হয় যে এটা একটা টেস্টিং দ্য মার্কেট অ্যাপ্রোচ এখানে ফলো করা হয়েছে, যেটাকে আমি বলবো লার্নিং বাই এক্সপেরিমেন্টিং। এবং সেইটা সরকার এবং বাজার, এই দুয়ের মধ্যে একটি সিম্বায়োটিক রিলেশনশিপের মাধ্যমেই ঘটেছে। কাজে প্রশ্ন হলো যে এই সিম্বায়োটিক রিলেশনশিপটা আসলো কোত্থেকে? তার একটা উত্তর আমরা পাই জিল্লুর রহমানের চ্যাপ্টার থেকে, যেখানে তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন দুটো বিষয়ের উপরে। একটা হচ্ছে অ্যাসপিরেশন, আর একটা হচ্ছে কন্টেস্টেবিলিটি। কাদের অ্যাসপিরেশন? সেখানে তিনি বলেছেন যে দারিদ্র বিমোচন, নারী ক্ষমতায়ন, এমডিজি, সোশ্যাল প্রোটেকশন, এই ধরনের বিভিন্ন থিমকে ঘিরে একটা উন্নয়ন উদ্যোগের কোয়ালিশন গড়ে উঠেছে। আর দ্বিতীয় যেটা আমরা দেখেছি অ্যাসপিরেশন, সেটা হলো ব্যক্তি খাতের উদ্যোক্তাদের মধ্যে। এবং এগুলো শুধু যে কয়েকটা জায়গায় সীমাবদ্ধ ছিল তা না, এগুলো বিভিন্ন সেক্টরে ছড়িয়ে পড়েছে। আর কিসের কার কন্টেস্টেবিলিটি? সেই কন্টেস্টেবিলিটির ক্ষেত্রে জিল্লুর রহমান যেটা বেশি গুরুত্ব দিয়েছেন, সেটা হলো স্থানীয় এবং জাতীয় পর্যায়ে পলিটিক্যাল কন্টেস্টেবিলিটির কথা, যার কারণে একটা জবাবদিহির জায়গা এক সময় ছিল। এখন এইটা হলো আমাদের উঠার গল্প। এখন স্লিপসের ক্ষেত্রে আমরা পিছলাম কোন জায়গায়? সেখানে আকাশ থেকে আমরা শুনলাম যে অনেকেই পেছনে পড়ে আছে। মুভমেন্ট একদিকে দরিদ্রতার হার কমছে, আবার অন্যদিকে বৈষম্যটা বাড়ছে। কাজে এই দুই যে কন্ট্রাস্টিং ট্রেন্ড, এর থেকে আমরা কি কনক্লুড করতে পারি? সে থেকে একটাই কনক্লুশন হয় যে এই যে দরিদ্র সীমা, যেটাকে আকাশ বলেছেন লাইফস্টক ডেফিনেশন অফ পভার্টি লাইন, সেখান থেকে বের হওয়ার পরে খুব বেশি এগোনো যায় না। এখানে একটা বাধার সম্মুখীন হতে হয়। সেই কারণেই বৈষম্য বাড়ছে, দরিদ্রতার কমা সত্ত্বেও। এবং তিনি যেটা বলেছেন সবচেয়ে বড়, যে আমরা সংবিধানে যে একটা প্রমিস করেছিলাম অন্তর্ভুক্তিমূলক প্রবৃত্তি, সবার কাছে সম সুযোগ দেওয়ার কথা, সেইটা আমরা ফুলফিল করতে পারিনি। এবং আমরা গত দেড় দশকে আরেকটা শব্দ শুনেছি, শেয়ার্ড প্রসপেরিটির কথা।
এবং সেই শেয়ার্ড প্রসপেরিটি কি আসলে শেয়ার্ড প্রসপেরিটি হলো নাকি একটা শেয়ার্ড ইলিউশনে পরিণত হলো, সেটা এখন ভাববার বিষয়। কারণ এখানে রেজওয়ানুল ইসলামের প্রবন্ধে আপনারা দেখবেন যে শেয়ার্ড প্রসপেরিটির যে টেকনিক্যাল সংজ্ঞা, সেটা হচ্ছে যে শ্রমের উৎপাদনশীলতার সাথে সাথে প্রকৃতি মজুরিরও একটা বৃদ্ধি থাকতে হবে, যোগাযোগটা থাকতে হবে। সেটাকে বলে প্রোডাক্টিভিটি ব্যান্ড ওয়াগন। সেই প্রোডাক্টিভিটি ব্যান্ড ওয়াগনটা ইদানিংকালে আমরা দেখছি, বিশেষ করে গত কয়েক বছরে এটা ভেঙে পড়েছে। কাজে শেয়ার প্রসপেক্টিভ সেখানে আর হচ্ছে না। এবং রিজওয়ানের চ্যাপ্টারে আপনারা আরও দেখতে পাবেন যে এখানে পুয়ার পে, তারপরে ওয়ার্কিং কন্ডিশন, সেফটি, এগুলিও যে ব্যাপকভাবে উপেক্ষিত হচ্ছে, সেটাও এই যে ম্যানি লেফট বিহাইন্ড তারই একটা অংশ। আর ইফতেকারের যে চ্যাপ্টার, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে উন্নয়ন হয়েছে ভবিষ্যৎকে বন্ধক রেখে, ফিউচারটাকে মর্টগেজ করা হয়েছে। সেইটা আমরা দেখতে পাচ্ছি ডিমিনিশিং ন্যাচারাল ক্যাপিটাল বেসের মাধ্যমে, বিভিন্ন জমির পলিউশন, ইভেন জমির যে নিজের যেই এই নিউট্রিশনটা রিনিউ করার ক্যাপাসিটি, সেই রিনিউ ক্যাপাসিটিটাও কমে যাচ্ছে। এটাকে আমরা অর্থনীতিতে মেটাফরিক্যালি বলি ওভার ফিশিং বা দি ট্র্যাজেডি অফ দি কমন। সেখানে আমাদের সফলতা খুবই কম। আর দ্বিতীয় হচ্ছে এনভায়রনমেন্টালি ইনডিউসড ভালনারেবিলিটি, যেটা আউট মাইগ্রেশন এবং একটা ডিসঅর্ডারলি মাইগ্রেশন, আরবানাইজেশনের জন্ম দিয়েছে। তবে ইফতিকারের যেই চ্যাপ্টার, সেখানে সবচেয়ে উল্লেখযোগ্য যেই বক্তব্যটি আমার কাছে মনে হয়েছে, সেটা হলো যে গত 5 দশকে বাংলাদেশে যে ইকোলজিক্যাল ইনজাস্টিসটা আমরা দেখেছি, এটা কলোনিয়াল টাইমস, যেটা ব্রিটিশ এবং পাকিস্তান দুটো মিলে সেই সময় যে ইনজাস্টিস হয়েছিল, তাকেও ছাড়িয়ে গেছে। আর তৃতীয় যেটা, এখন আপনারা যদি প্রশ্ন করেন যে এই যে এতগুলো মানুষ পিছনে পড়ে আছে এবং ইকোলজিক্যাল ইনজাস্টিস, এটার কারণ কি, সেটার কারণ খুঁজতে চাইলে আপনাকে সেলিম রায়হানের চ্যাপ্টারটার দিকে নজর দিতে হবে, যেখানে আমি খুব, কেউ যদি কোনো অফেন্সিভ ফিল না করেন সেই জন্য ইনস্টিটিউশনাল ইনার্শিয়া কথাটা ব্যবহার করেছি। যেখানে সেলিম রায়হান চ্যাপ্টারে যেটা উঠে এসেছে যে বরাবরই বিভিন্ন ইনস্টিটিউশনাল সূচকে বাংলাদেশের অবস্থানটা খুবই মিডিওকার ছিল। মিডিওকারও একটু বেশি বলা হয়, কারণ এটা একেবারে শেষ 20% মধ্যে ছিল। এবং এখানে সূচকগুলি আপনারা দেখতেই পাচ্ছেন, ডেমোক্রেসি, রুল অফ ল, বিজনেস এনভায়রনমেন্ট, ল্যান্ড ম্যানেজমেন্ট ইত্যাদি। তবে আরেকটা যেটা ঘটেছে, সেটা হলো যে মডার্নাইজেশন থিওরি বাংলাদেশে কাজ করেনি। মডার্নাইজেশন থিওরি বলতে আমি যেটা বোঝাচ্ছি, যে বলা হয় যে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে প্রতিষ্ঠানগুলো উন্নত হয়ে যায়, ওই ঘটনা ঘটেনি। এবং বাংলাদেশ প্যারাডক্স বলতে আমরা যেটা বুঝি, এটা আসলে কোনো প্যারাডক্স না, কারণ এই নিম্ন পর্যায়ের প্রতিষ্ঠানের মধ্যেও কিছু পকেটস অফ এফিসিয়েন্ট ইনফর্মাল ইনস্টিটিউশন ছিল, যার কারণে প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হয়েছে। ইনফ্যাক্ট সেলিম রায়হানের বক্তব্যে প্যারাডক্সটা ঠিক উল্টোটা। সেটা হলো যে প্রশ্ন এটা না যে দুর্বল প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও উন্নয়ন কিভাবে হলো, প্রশ্নটা হলো যে উন্নয়ন হওয়ার সত্ত্বেও প্রতিষ্ঠান কেন উন্নত হলো না, মানে মডার্নাইজেশন থিওরি কেন কাজ করলো না, এই প্রশ্নটাই আমাদেরকে এখন বুঝতে হবে ভালোভাবে। এটাই হচ্ছে ডিপার পাজল। এখন বর্তমানের সন্ধিক্ষণটা কি? বর্তমানের সন্ধিক্ষণে মুস্তাফিজের প্রবন্ধে আপনারা দেখতে পাবেন একটা বড় চ্যালেঞ্জ আসছে, গ্র্যাজুয়েশন। এটা আমি বলবো একটা নোন আননোন। এখানে নোনটা আমাদের জানা আছে যে এই গ্র্যাজুয়েশনের জন্য যে ধরনের প্রস্তুতির দরকার, সেই প্রস্তুতিগুলো কী রকম। এখানে মুস্তাফিজ ফিজিক্যাল সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার গ্যাপ, টেকনোলজি আপগ্রেডেশন, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন গ্যাপ এবং মিডল ইনকাম ট্র্যাপের যেই অনেক লক্ষণ দেখা যাচ্ছে, সেগুলোর কথা বলেছেন। কি ধরনের শক আসতে পারে গ্র্যাজুয়েশনের কারণে, সেটাও কিন্তু আমাদের জানা আছে। বিশেষ করে আমরা জানি যে ইন্টারন্যাশনাল সাপোর্ট মেজার্স যেগুলি আছে এবং WTOর যে স্পেশাল এবং ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট যেটা দেওয়া হয়, এইটার একটা রিসেট হবে। এখন কোন ধরনের রিসেট হবে সেটা নিশ্চিত নয়, কিন্তু এটা নিয়ে আমরা একটা অ্যাসেসেবল রিস্কটা আমরা অ্যাসেস করতে পারি, প্রবাবিলিটিগুলো জানা আছে। কিন্তু আননোনটা হলো যে গ্র্যাজুয়েশনের কোনো পূর্ব অভিজ্ঞতা নাই। যেগুলো আছে, যেমন ধরেন বতসোয়ানা, মালদ্বীপ বা ভুটান, এগুলি খুব ছোট ছোট দেশ। ইনফ্যাক্ট বাংলাদেশ হবে
আপনার পপুলেশন সাইজ এবং জিডিপি সাইজের ভিত্তিতে বাংলাদেশ উইল বি দি ফার্স্ট টেস্ট কেস অফ এলডিসি গ্র্যাজুয়েশন। সেটা এখন দেখার বিষয়, এখানে অনেক ধরনের অনিশ্চয়তা আছে। এবং শেষে আমি যেটা বলবো যে বর্তমানে যে ইকুইলিব্রিয়ামটা আমাদের প্রিভেল করছে, যে স্টেট অফ প্লে, এখানে জিল্লুর এবং সেলিম রায়হানের যে চ্যাপ্টারগুলো, সেখান থেকে একটা বোঝা যায় যে একটা এন্ট্রেন্সড পলিটিক্যাল ক্ষেত্রে এবং অর্থনীতির ক্ষেত্রে একটা এন্ট্রেন্সড অলিগার্কিক ইকুইলিব্রিয়াম বিরাজ করছে, এবং সেইটা রিইনফোর্সড হচ্ছে একটা, যেটা জিল্লুর বলেছেন যে ন্যারোলি এলিটিস্ট সেলফ সার্ভিং ফ্রেমিং অফ মিডল ইনকাম। এই ন্যারেটিভটা সেটাকে রিইনফোর্স করছে। এবং এই ইকুইলিব্রিয়ামে পলিটিক্যাল পাওয়ারের সাথে কানেক্টেড হওয়ার জন্য বিনিয়োগ করাটা একদিকে যেমন খুবই লাভজনক, এবং সেই সাথে সাথে এটা একটা ইন্স্যুরেন্স পলিসিও কিনে দেয়। সেটা লাইফ ইন্স্যুরেন্স পলিসি না, সেটা কার ইন্স্যুরেন্স পলিসি না, সেটা হচ্ছে সার্ভাইভাল ইন্স্যুরেন্স পলিসি। কাজে এখানে একটা জটিলতা তৈরি হয়েছে। আর দ্বিতীয় যেটা আমি বলবো, যে কস্ট অফ ডেভেলপমেন্টের যে কথা বলা হচ্ছে, এইগুলো কিন্তু আমরা সবাই ফ্রি রাইড করে যাচ্ছি। এটা কারো যেটা যে ডিস্ট্রাকশন এবং ক্রিয়েটিভ ডিস্ট্রাকশনের কথা বলা হয়, এই ডিস্ট্রাকশন এবং ক্রিয়েশনের মধ্যে যে অ্যাসোসিয়েশনটা, এটা কিন্তু অটোমেটিক না, এটাও ইজ পার্ট অফ আর সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল চয়েস। এখন এখানে মানে সেন্ট্রাল কোয়েশ্চেনটা হচ্ছে যে কার উন্নয়ন কার খরচে হচ্ছে, সেটা হচ্ছে সেন্ট্রাল কোয়েশ্চেন। আর আমরা যেটা দেখি এবং অর্থনৈতিক পাঠ্যপুস্তকে আমরা যেটা বলে থাকি, যে প্রাইভেট অ্যাকশনের ক্ষেত্রে যেই খরচটা আমার ঘাড়ে পড়ছে না, আমি সেটা আমলে নিচ্ছি না, যেটাকে আমরা এক্সটার্নালিটি বলি। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে পাবলিক অ্যাকশনের ক্ষেত্রেও এই ঘটনাটা ঘটছে, এই আচরণটা ঘটছে। এবং আমি বাংলাদেশের যে উন্নয়ন কর্মসূচি আছে, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সেখানে যে প্রজেক্টগুলি আছে, সেগুলো যদি আপনি ডিটেইলভাবে খতিয়ে দেখেন, সেখানে দেখবেন যে অনেক এক্সটার্নালিটি সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে। কাজে এটা সে শুধু মার্কেট ফেলিয়ার না, ইটস অলসো পার্ট অফ দি পলিটিক্যাল ফেলিয়ার অফ দি কান্ট্রি। আর তৃতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে আনসার্টেনটি একদিকে, অনিশ্চয়তা, যেটা জিল্লুরের চ্যাপ্টার থেকে এসছে, এবং আবার আছে স্টেবিলিটি, স্থিতিশীলতা। এই দুটো যেন কোএক্সিস্ট করে যাচ্ছে, একটা ইন্টারলকড অপোজিট সাইড একটা এক্সিস্টেন্স। এইখানে জিল্লুরের তত্ত্ব হলো যে যেইভাবে স্থিতিশীলতাকে মেনটেন করা হচ্ছে, সেটাই অনিশ্চয়তাকে ফিড করছে। অল্টারনেটিভলি আমরা বলতে পারি যে হয়তো এমনও হতে পারে যে অনিশ্চয়তাটা পলিটিক্যাল ম্যানেজমেন্টের জন্য একটা হ্যান্ডি টুল, অর্থাৎ ম্যানেজমেন্ট বাই আনসার্টেনটি রাদার দেন ম্যানেজমেন্ট অফ আনসার্টেনটি। থ্যাংক ইউ।